বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেন আওয়ামী লীগের এমন ভয়াবহ পরিণতি হলো? আমি আওয়ামী লীগের যে গত 15-16 বছরের রাজনীতি যা দেখলাম, যে আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে বহু স্বৈরশাসকের পতন হয়েছে এবং কিছুদিন আগেই আমাদের শ্রীলঙ্কা, পার্শ্ববর্তী দেশ, সেখানেও একটা ভয়ানক পতন হয়েছে শ্রীলঙ্কা সরকারের। এবং আওয়ামী লীগ বাংলাদেশেও অনেকগুলো পতন তারা দেখেছে, কিন্তু সব কিছু দেখার পরও সেখান থেকে আওয়ামী লীগ শিক্ষা নিতে পারেনি, বরঞ্চ আওয়ামী লীগ দিনের পর দিন আরও বেশি বেপরোয়া হয়ে গেছে। একদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্ম অহংকার, দাম্ভিক্য এবং কোনো কিছুকেই তোয়াক্কা না করা, নিজেকে খোদা ভাবা, সর্বময় শক্তির অধিকারী ভাবা এবং যে কোনো কিছুকেই তুচ্ছ তাচ্ছিল্য করা, এই সব কিছু মিলিয়েই আওয়ামী লীগের পতন। এবং এই পতন বহু কারণ, আওয়ামী লীগের এই পতনের বহু কারণ আমার দৃষ্টিতে এসেছে। আওয়ামী লীগ কখনোই তার সাথে চলা দলকে কখনোই মূল্যায়ন করেনি। আওয়ামী লীগ সারা জীবনই চেয়েছে আওয়ামী লীগ ছাড়া বাকি সমস্ত রাজনৈতিক দল ধ্বংস হয়ে যাক। 90 সালের পর যখন বিএনপি ক্ষমতায় আসে, ওই সময় কেয়ারটেকার সরকারের দাবিতে জামাতে ইসলাম এবং জাতীয় পার্টিকে নিয়ে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ আন্দোলন করে। সফল হওয়ার পর যখন তারা ক্ষমতায় আসে, এই জামাতে ইসলাম এবং জাতীয় পার্টিকে আওয়ামী লীগ কিন্তু ভুলে যায় এবং এরশাদ সাহেবকে জেলখানায় পর্যন্ত নিয়ে যায়। যখন এরশাদ সাহেব বিএনপি জামাতকে নিয়ে 4 দলীয় জোটে করে, সেই সময় এরশাদ সাহেবকে জেলখানায় ঢুকানো হয়। এর পরবর্তী পর্যায়ে যখন 2001 সালে শান্তিপূর্ণ উপায়ে আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তর করে, এরপর বিএনপি ক্ষমতায় আসে। এরপর 2001 থেকে 2006 পর্যন্ত আবার তারা এই জাতীয় পার্টিকে সাথে নিয়ে তারা বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে। কিন্তু 2008 সালেও জাতীয় পার্টিকে সাথে নিয়ে তারা আবার ক্ষমতায় আসে, কিন্তু প্রত্যেকটা বারই তারা দেখা গেছে যে যে জামাতের ইসলামের শীর্ষ নেতা, দেশ বরেণ্য অনেক আলেম, তাদেরকে ফাঁসি দেওয়া হলো। এটা কিন্তু দেশের মানুষ চায়নি। আওয়ামী লীগ নিজের সৃষ্টি করা গণজাগরণ মঞ্চ তৈরি করে ফাঁসির দাবি তুলিয়ে এই সব কিছু করেছে। এই জিনিসগুলো 50 বছর পর দেশে আবার কিসের বিভক্তি? শুধুমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় আসলে রাজাকার, এই যে একটা জিনিস, এটা আসলে দেশের মানুষ বরদাস্ত করেনি। এবং এই যে 14 দল তাদের ছিল, এবং জাতীয় পার্টিকেও তারা বহুবার ভেঙেছে। জাতীয় পার্টি বাধ্য হয়ে, উপায় না পেয়ে এবং ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়ে বারবার বাধ্য হয়েছে আওয়ামী লীগকে সমর্থন করতে। সমর্থন না করলে দেখা গেছে 2014-তে এরশাদ সাহেবকে আবার অসুস্থতার নাম করে তাকে হসপিটালে বন্দি করে রাখা হয়েছে। এরপর বেগম রওশন এরশাদকে দিয়ে তারা নির্বাচনের বৈধতা দেওয়া হয়েছে। জাতীয় পার্টিকে ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে। এই সব কিছু জিনিসই জোর জবস্তি করা। এবং আওয়ামী লীগের সাথে যে 14 দল, সেই 14 দলকেও কিন্তু ভাঙতে আমি একটি কথা এই নির্বাচনের আগেই বলেছিলাম যে 14 দলের কেউই সিট পাবে না।
কিন্তু দেখা গেছে যে ওই 14 দলকেও তারা লাস্ট যে নির্বাচন, সেই নির্বাচনে মেনন সাহেব একটি এবং জাসদের একজনকে তারা পাশ করায়, 2টি সিট তারা পায়। জাতীয় পার্টিও সর্বশেষে 11টি সিট পায়। মানে প্রতিদ্বন্দ্বী কাউকেই রাখা যাবে না, এই জিনিসটা আওয়ামী লীগের মধ্যে ছিল। এবং বন্ধু বলতে আমেরিকা নির্বাচনের আগে বলেছিল যে আপনি জাতীয় পার্টির সাথে আর বিএনপির সাথে আপনি আলোচনা করেন। আলোচনাটা করা একদিনের ব্যাপার ছিল, ইচ্ছে করলেই তারা আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির সাথে আলোচনা করতে পারত। আওয়ামী লীগের একটা শর্ত ছিল। তো আওয়ামী লীগের সেই ন্যূনতম অধিকারটুকু, ন্যূনতম যে একটা সম্মানবোধ এবং আহ্বান করা, সেটাকেও কিন্তু তুচ্ছ তাচ্ছিল্যর সুরেই আওয়ামী লীগ তাদের দাবি রাখেনি। মানে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রে কোনো পরোয়াই করেনি, এমন একটা অবস্থা। এবং সারা বিশ্ব থেকে কিন্তু শেখ হাসিনা ধীরে ধীরে নিজেকে আলাদা করে নিচ্ছিল। শুধুমাত্র চীন এবং ভারত, এই 2টি দেশের উপরে নির্ভর করেই দেশ পরিচালনায় উনি চলতে থাকেন। কিন্তু সবচেয়ে বড় যে ব্যাপারটি, সেই ব্যাপারটি হচ্ছে যে আওয়ামী লীগের সময় অনেক উন্নয়ন হয়েছে। আমিও বলি আওয়ামী লীগের সময় অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু যত বেশি উন্নয়ন হয়েছে তার থেকে বহু গুণ বেশি দুর্নীতি হয়েছে। আমি এই বক্তব্যটা গত 15 বছর বহুবার আমার ফেসবুকের সাথে যারা অ্যাড আছেন, আমার ফেসবুক ঘাটলে তারা পাবেন। অনেক আগের থেকে শুরু করে প্রায় আওয়ামী লীগের ক্ষমতা হারানোর 1-1.5 মাস আগেও এই ধরনের ভিডিও আমি দিয়েছি, যে তারা যে উন্নয়ন করেছে, উন্নয়নের নামে লুটপাট করা হয়েছে। যে ব্রিজের খরচ লাগবে হয়তো বা 1 কোটি টাকা, সেটা তারা 50 কোটি টাকা নিয়েছে। তো এই ধরনের দুর্নীতি প্রচণ্ডভাবে তারা করেছে। দুর্নীতি করতে করতে দেশকে কাঙ্গাল বানিয়ে ফেলেছে। দেখেন আমেরিকা বা আমি মিডল ইস্টের দিকে তাকাই, তারা শুধুমাত্র তেলের জন্য ধনী। আমাদের দেশে তেলের জায়গায় গ্যাস আছে, একই জিনিস, গ্যাসও আমরা ফ্রি পাই। তাহলে ওরা ধনী থাকলে আমরা কেন ধনী হতে পারবো না? গ্যাস দিয়ে আমরা কেন ধনী হতে পারবো না? এই প্রাকৃতিক সম্পদ থাকার পরও আমরা দরিদ্র। গ্যাসের বাইরে যেটা মিডল ইস্টের আই, সেটা আমাদের আছে। আমাদের দেশের খেটে খাওয়া বাঙালিরা সারা পৃথিবীতে চাকরি করে মাথার ঘাম পায়ে ফেলে প্রচুর পরিমাণে রিমিটেন্স পাঠিয়ে আমাদের অর্থনৈতিক ভাণ্ডারে করেছে মজবুত। ঠিক একইভাবে দেশপ্রেমিক সেনাবাহিনী বিদেশে চাকরি করে, জাতিসংঘে চাকরি করে বহু অর্থ আমাদের অর্থনৈতিক ভাণ্ডারকে যোগ করেছে, সমৃদ্ধ করেছে। এর বাইরে দেখেন গার্মেন্টস, ওষুধ সারা পৃথিবীতে এক্সপোর্ট হয়। পৃথিবীর সবচেয়ে বড় সেক্টরগুলোর মধ্যে বাংলাদেশের ওষুধ এবং গার্মেন্টস একটি। এর বাইরে মাছ বলেন, শাকসবজি বলেন, হ্যান্ডিক্রাফট বলেন, বিভিন্ন ধরনের জিনিস বাংলাদেশ থেকে এক্সপোর্ট হচ্ছে সারা পৃথিবীতে। এতে আমাদের দেশের অর্থনৈতিক ভাণ্ডার অনেক মজবুত। যদি দুর্নীতি না হতো, লুটপাট না হতো, তাহলে আমাদেরকে বাংলাদেশের যে কোনো সরকার আমাদেরকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারত। আমাদের গ্যাস বিল, পানির বিল, বিদ্যুৎ বিল দিতেই হতো না। যদি দিতে হয়, এখন যা দেয় তার 4 ভাগের 1 ভাগ দিলে অনেক। কিন্তু এই জিনিসগুলো দুর্নীতির কারণে করতে পারেনি। দেখেন আওয়ামী লীগ সরকার 15 লক্ষ মানুষকে ঘরবাড়ি বানিয়ে দিয়েছে। কার টাকা? আপনার আমার জনগণের ট্যাক্সের টাকা। 15 লক্ষ মানুষকে ঘরবাড়ি দেওয়া কিন্তু অনেক বড় একটি ব্যাপার, কিন্তু কোনো মানুষ কিন্তু তার কাছে ঘরবাড়ি চায়নি। এই যে ঘরবাড়িগুলো দিয়েছে, এটা ভালো কাজ, কিন্তু ঘরবাড়িগুলো যারা নিল তারা কি ফ্রি নিয়েছে? শেখ হাসিনা ফ্রি দিয়েছে। তো যারা নিচ্ছে, কাউকে 20,000, কাউকে 50,000 টাকা দিতে হয়েছে। উপরন্তু এই ঘরবাড়িগুলো যে বানাতে গিয়েছে, সেই ঘরবাড়ি কিন্তু ভালো জিনিস দিয়ে বানানো হয়নি, যার কারণে দেখা গেছে ঘরবাড়ি হস্তান্তরের পর বা হস্তান্তরের আগেই সেগুলো ভেঙে যাচ্ছে। তো এই যে ঘরবাড়িগুলো দেওয়া হলো, এগুলো এমন জায়গায় দেওয়া হচ্ছে যেখানে কর্মের সংস্থান নাই। তো কর্মের সংস্থান না থাকলে সেখানে ঘরবাড়ি দিয়ে কি করব? এই ঘরবাড়ি না বানিয়ে দিয়ে
বরঞ্চ আমাদের যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস সেটার দাম কমাতো, আমাদের গ্যাস বিল, পানির বিল, বিদ্যুৎ বিল, নানাবিধ ট্যাক্স খাজনা এগুলোর দাম কমাতে পারতো, সেগুলো করেনি। সস্তা জনপ্রিয়তা নেওয়ার জন্যেই ঘরবাড়ি বানিয়ে দেওয়া হয়েছে, সেটা উল্টে কিন্তু ওই 15 লক্ষ মানুষের কাছে আওয়ামী লীগ বদনাম হয়েছে। এবং আওয়ামী লীগের যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থায় দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তাদের যে একেবারে ক্ষুদ্র পর্যায়ের থেকে, ক্ষুদ্র রাজনৈতিক নেতা থেকে পুলিশ অফিসার বলেন, সরকারি অফিসার বলেন, সর্বত্র ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। প্রত্যেকটি এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকেরই যে দাম্ভিক্য, লুটপাট, চাঁদাবাজি, এই জিনিসগুলো আওয়ামী লীগকে কিন্তু শেষ করেছে, জনগণের মন থেকে আওয়ামী লীগকে উঠিয়ে দিয়েছে। শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন, সেই উন্নয়নের সাথে সাথে যদি উনি দুর্নীতি দমন করতে পারতেন, দেখেন এসালাম গ্রুপের 11,000 কোটি টাকা দুর্নীতি, সেই দুর্নীতি উনি কেসই করতে দিল না। তো বিচার বিভাগকে নিজের করায়ত্ত করা, যা বলবে বিচার বিভাগকে তাই করতে হবে। পুলিশ বিভাগ বলেন, যাই বলেন, তার নির্দেশ ছাড়া কেউ এক পা হিলতে পারবে না। এই যে এক নায়কত্ব, এই যে 11,000 কোটি টাকা এসালাম গ্রুপ নিয়ে গেল, বিদেশে পাঠালো, তার কেসটা পর্যন্ত করতে দেওয়া হলো না। এই যে দুর্নীতি, যদি প্রধানমন্ত্রী স্বয়ং এটার সাথে জড়িত না থাকেন, তাহলে এই দুর্নীতি করে কিভাবে? উনি জড়িত আছে বলেই এই দুর্নীতিগুলো করতে পেরেছে মানুষ। বেনজিরের প্রশ্ন, যত দুর্নীতিবাদ সব কিন্তু আওয়ামী লীগের নেতাদের টাকা পয়সা দিয়েই দুর্নীতি করেছে। তো এই জিনিসগুলো থেকে আওয়ামী লীগ বের হতে পারেনি। প্রধানমন্ত্রীর কি প্রয়োজন ছিল দুর্নীতিকে এইভাবে আশকারা দেওয়া? নিজে দুর্নীতি যদি না করতেন, তাহলে কিন্তু এগুলো উনি কঠোরভাবে দমন করতে পারতেন। শেখ হাসিনার পক্ষে সম্ভব ছিল, যেহেতু 15 বছর উনি ক্ষমতায় ছিলেন, এই দেশকে ঐক্যবদ্ধ করা, উনি ঐক্যবদ্ধ করতে পারেননি। বরঞ্চ বিরোধী রাজনীতিবিদদের দমন পীড়ন, অত্যাচার, নিপীড়ন করে ভোটের অধিকার কেড়ে নিয়ে উনি হয়েছেন বিশাল বিক্রমশালী এক স্বৈরাচার। তার কারণ গত 10 বছর, 2014, 2018 এবং এইবার কোনো মানুষ ভোট দিতে পারেনি। কিন্তু আওয়ামী লীগ বলে জনগণের ভোটে আমরা এসেছি। ভোট দিল কে? তো ব্যাপার হচ্ছে যে সব কিছুরই একটা শেষ আছে। আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের শেখ হাসিনা থেকে শুরু করে চতুর্দিকের যে নেতাকর্মীদের দাম্ভিক্য, অহংকার, মানুষের উপর জোর জুলুম, অত্যাচার, এই সব কিছুই ধৈর্যের একটা শেষ আছে। এবং আল্লাহ যে একজন আছেন, উনি এবার দেখিয়েছেন মাত্র 3 দিনে আওয়ামী লীগের মতো একটা পরাক্রমশালী শক্তিকে মাত্র 3 দিনে এই ছাত্র জনতা তাদের পতন ঘটিয়ে দিল। তো অতিরিক্ত দাম্ভিক্য কোনো জিনিসই ভালো নয়। তার কারণ আল্লাহ যে একজন আছেন, উনি সব কিছু দেখতেছেন, সব বিচারের মালিক উনি সব বিচার করবেন। তবে আওয়ামী লীগ যে সর্বনাশ আওয়ামী লীগের হয়েছে, আপনারা আরও পরে এগুলো বুঝতে পারবেন। তার কারণ দেশ থেকে মাত্র এই সরকার 2 দিন হয়েছে এসেছে, রবিবার, আজকে সোমবার। এই যে শেখ হাসিনা এবং তার সাথে যারা আওয়ামী লীগের আছে, যারা যারা যেভাবে দুর্নীতি করেছে, এই সব দুর্নীতির কিন্তু খবর বের হবে, এই সব দুর্নীতির কিন্তু কেস হবে। সাথে সাথে আওয়ামী লীগের 15 বছরে যত হত্যা, খুন হয়েছে, এবং এই যে এই আন্দোলনে ছাত্ররা যে মারা গেল, সাধারণ মানুষ মারা গেল, এই সব হত্যার কিন্তু মামলা হবে। এই মামলা কিন্তু আপনি যত সহজ মনে করেন তত সহজ না। এই মামলাগুলো হবে। সারা বিশ্ব কিন্তু, সারা পৃথিবীর স্টুডেন্টরা এবারে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের কিন্তু সমর্থন দিয়েছে, এবং সেই সমর্থনের কারণেই কিন্তু সেনাবাহিনী বাধ্য হয়েছে অস্ত্র গুলি না করতে। সারা পৃথিবীতে কিন্তু এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল। পৃথিবীতে কিন্তু সারা পৃথিবীতে এইভাবে আন্দোলন ছড়িয়ে পড়ে না, এটা কিন্তু পড়িয়েছিল, এবং এটা একটি বিরল ঘটনা।
যার কারণে সেনাবাহিনীও বাধ্য হয়েছে গুলি না চালাতে, এবং পুলিশ বাহিনীকেও সেনাবাহিনী অনুরোধ করেছিল যে আপনারা গুলি চালায়েন না। যেরকম অতি উৎসাহী অনেক পুলিশ অফিসারের জন্য পুলিশ প্রশাসনকে বদনাম করা হয়েছে, যেহেতু যারাই সরকারে আসে তারাই পুলিশ বাহিনীর সহ সকল সরকারি বাহিনীকে নিজেদের গোলাম বানিয়ে ফেলে, হাতিয়ার বানিয়ে ফেলে। এই জিনিসগুলো ঠিক নয়। তবে আওয়ামী লীগ থেকে সামনে যারাই ক্ষমতায় আসবে তাদেরকে শিক্ষা নিতে হবে। তবে আদৌ শিক্ষা হবে কিনা আমি জানি না। আমরা খুব অল্পতেই অনেক কিছু ভুলে যাই। তবে আওয়ামী লীগের যে পতন, এটা অনিবার্য ছিল। এই ধরনের একটি পতন হবে সেটা ওবায়দুল কাদেরও কিন্তু বলতো। উনি বলতো যে যখন ক্ষমতা যাবে গা, পিঠের চামড়াও থাকবে না, কোনো কিছু নিয়ে পালাইতে পারবে না। অনেক সত্য কথা অনেক সময় বলে ফেলতেন। তবে যাই হোক, আমরা আশাবাদী যে আগামী দিন শান্তিময়, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি বাংলাদেশ হোক, চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ হোক, দ্রব্যমূল্য যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেই ধরনের একটি বাংলাদেশ হোক। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।